হ্যাঁ, ভূমিকম্প হয়তো বা একটা বড় স্কেলে হতেও পারে। ক্লাইমেট চেঞ্জটা আপনারা কি, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, আপনারা ভূমিকম্পে ভয় পেয়েছিলেন? এবং প্রতিদিন একটু একটু করে কাঁপছে দেখে আর একটু চিন্তা হচ্ছে না যে সামনে একটা বড় কিছু হবে? হ্যাঁ, ভূমিকম্প হয়তো বা একটা বড় স্কেলে হতেও পারে, রিক্টার স্কেলে, কিন্তু যা হবে একবারই হবে এবং তারপর আবার 100 বছর বা 50 বছর পর যা হবে। কিন্তু ক্লাইমেট চেঞ্জ ইজ এ ডেইলি ইস্যু, বুঝছেন? ভূমিকম্পের চাইতে ভয়াবহ ইস্যু, এবং এটা কিন্তু আমরা বুঝছি না। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দায়িত্বহীন পরিচয় দিচ্ছি। মানে আমি বলছি, বাংলাদেশ দেশ হিসেবে কিন্তু কার্বন এমিশনে অত ভূমিকা রাখছে না, হ্যাঁ, কিন্তু ভুক্তভোগী হিসেবে দেশ হিসেবে আমরা প্রথম 7টি দেশের মধ্যে একটা। তার মানে আমাদের যে ভুক্তভোগী আমরা যে হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি আশঙ্কার বিষয়। এবার আমি ব্রাজিলের বেলেমে যেটা COP30 হয়েছে, সেখানে আমি বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে গিয়েছিলাম, এবং ওখানে আমি একটা জিনিস দেখলাম যে এখনো নারীদের বক্তব্যটা ওভাবে সামনে আসেনি, যদিও নারীদের সেশনগুলো কিন্তু খুবই ভাইব্রেন্ট। কারণ ওরা বলছে যে এই যে ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, আজকে যেমন ধরেন লাইভস্টক ইন্ডাস্ট্রি, হ্যাঁ, যেটা ব্রাজিল এবং অন্যান্য দেশে হচ্ছে, তারা যে লাইভস্টক ইন্ডাস্ট্রি একাই, আমি কিন্তু আমাদের দেশের গরু ছাগল পালনের কথা বলছি না, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল লাইভস্টক প্রোডাকশন, সেটার কারণেও কিন্তু কার্বন এমিশন, মানে ইউরোপের কোন একটা দেশের একক কার্বন এমিশনের সমান। কারণ তারা কিন্তু এত বেশি মানে ব্যবহার করছে, অ্যামাজন কেটে ফেলে সেখানে সয়াবিন লাগাচ্ছে লাইভস্টক ফিড হিসেবে। এবং বেলেমে এই সম্মেলনটা করার পিছনে ব্রাজিলের প্রেসিডেন্টের এটাই উদ্দেশ্য ছিল, দেখানো যে অ্যামাজনকে, যেটা তোমরা বলছো যে পৃথিবীর ফুসফুস, সে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু এখানেও বাংলাদেশেও কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা গাছ কেটে ফেলছি, আমরা ওখানে তামাক চাষ করছি, আমরা অন্যান্য এমন গাছ লাগাচ্ছি যেটা আমার দেশের জন্য প্রয়োজন নাই, অথচ আমাদের কিন্তু কার্বন এমিশন আমাদের এখানেও কিন্তু মাইক্রো লেভেলে হচ্ছে। এবং যেটা হচ্ছে যে গরু, আমি লাইভস্টক মিনিস্ট্রি হিসেবে বলছি যে গরুর মাধ্যমে মিথেন এমিশন হয়, এটা একটা তথ্য এবং এটা সঠিকও। এবং আমরা কিন্তু মন্ত্রণালয় থেকে সেই দিক থেকে কাজ শুরু করে দিয়েছে যে গরুকে যদি আমরা বিশেষভাবে ঘাস খাওয়াতে পারি এবং গরুর খাদ্য পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু মিথেন এমিশন কমানো সম্ভব। তার মানে আমাদের কাছেও যে যে উপায় আছে, আমাদেরকে সে কাজগুলো করতে হবে। আমার খুব কষ্ট লাগে যারা আমাদের উপকূলীয় অঞ্চলে আছেন, তাদের কিন্তু পানির সংকট, স্যালাইনাইজেশন, এবং এটা কিন্তু মারাত্মক হচ্ছে, এবং ওখানকার নারীদের পিছনে আমাদের থাকা দরকার তাদের সাথে। একটা জিনিস বলি, যেমন ধরেন এখন একটা প্রস্তাব দেয়া হয় সার্বিকভাবে যে সবাইকে গোয়িং গ্রিন, কথাটা আছে ইংরেজিতে, যে গোয়িং গ্রিন, এখন সবকিছু মানে ক্লাইমেটের মতো করে আমরা গ্রিন হব। কিন্তু গ্রিন হতে চাইলে তো আর হওয়া যায় না, আর গ্রিন হতে চাইলেও খরচ আছে। এবং গ্রিন হতে গিয়ে যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু এখন এই লাল থেকে গ্রিনে আসতে ট্রাফিক সিগন্যালের মতো হুট করে হবে না। এটা কিন্তু আমাকে অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। সেজন্য আমি একটু আমাদের যারা এখানে আছেন, আমি নিজে সহ বলছি সরকারি পর্যায়ে, যে আন্তর্জাতিকভাবে একটা কথা আছে, ডি রিস্কিং ফান্ড দেয়া। মানে আমরা যে রিস্কটা নিচ্ছি বা আমরা যে রিস্কের মধ্যে আছি, সেটাকে হ্যান্ডেল করার মতো কিছু ফান্ড, অর্থাৎ আমাদেরকে নারী উদ্যোক্তা হোক, আমাদের যে উদ্যোক্তারা আছেন, তাদের জন্য এডিশনাল ফান্ড অ্যালোকেট করতে হবে ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষিতে।
এমনিতে তো করতেই হবে, কিন্তু ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষিতে এমন এডিশনাল ফান্ড দিতে হবে যেন যে উদ্যোক্তা ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে সাস্টেইনেবল উপায়ে তার কাজগুলো করছে তাকে আমরা সেই ফান্ডটা দেব। এবং সেটা কিন্তু সেটা সরকারকে দিতে হবে এবং ক্যাপাসিটি বাড়াবার জন্য আমাদেরকে ট্রেনিং ব্যবস্থা করতে হবে। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা আসলে কি সেটা সবাইকে বোঝাতে হবে, কারণ ক্লাইমেট চেঞ্জ বলতে এখনো কিন্তু মানুষের মাথায় বেশি গরম পড়লো কিংবা বৃষ্টি সময় মতো হলো না এবং এরকম কিন্তু আছে। ক্লাইমেট চেঞ্জের জন্য সবচেয়ে বড় ভুক্তভোগী কে? আমাদের ফিশারিজ সেক্টর। সময় মতো বৃষ্টি না হলে ইলিশ মাছের ডিম দেয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা খালি বাজারে ইলিশের দাম কেন 2000-এর বেশি, 5000 টাকা বেশি, আপনারা ক্লাইমেট চেঞ্জের কথা একটু যদি জানেন দেখবেন যে ইলিশ আসলে নাই, নদীতে ইলিশ নাই, সমুদ্র ইলিশ নাই এবং এত কমে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। সমুদ্রে অনেক জায়গা তৈরি হয়েছে যেখানে অক্সিজেন নাই, অক্সিজেন বিহীন মানে ক্ষেত্র তৈরি হয়েছে। তো এগুলো কিন্তু বড় বড় সমস্যা আসছে। কিন্তু আমরা যদি যেমন শীতলক্ষা নদীর পাড়ে আমি গেছিলাম, ওখানে যে জামদানি পল্লী আছে ওখানে মানুষ টিকতে পারছে না গন্ধের চোটে। ইন্ডাস্ট্রি, নারায়ণগঞ্জের যত ইন্ডাস্ট্রি সেটার দূষণের কারণে জামদানির আগের গ্লেজটা পর্যন্ত থাকছে না, কারণ ওই দূষিত আবহাওয়া বাতাসের কারণে ওটাও নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মাছ মরে যাচ্ছে, আমরা অনেক কিছুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ফলে আমি এখানে শেষ করব, আমি খালি এটা বলবো যে লাইভস্টক অ্যান্ড ফিশারিজ এর মাধ্যমেও কিন্তু অনেক এসএমই গড়ে উঠতে পারে। কারণ আমি ঠাকুরগাঁওতে দেখছি মোজারেলা চিজ বানাচ্ছে এমন মহিলাও আছে ঠাকুরগাঁওয়ে, এবং মোজারেলা চিজ কিন্তু বিদেশে ভীষণ চাহিদা। এটা যদি আমরা দেশে করতে পারি, এগুলো তো হতে পারে। এখানে ফিশারিজ এর অনেক প্রোডাক্ট আমরা বানাতে পারি এবং ডেয়ারি অনেক প্রোডাক্ট আমরা বানাতে পারি। তো কাজে আমার মন্ত্রণালয়ের মাধ্যমেও যদি এসএমই তৈরি হতে হয় সেটার জন্য আমি অবশ্যই সহায়তা করব। ধন্যবাদ।